হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেট এবং এর সাথে গ্লোবাল জিওপলিটিক্সে এই মুহূর্তে কি কি পরিবর্তন হচ্ছে বা কি কি বিষয়গুলো ইম্পর্টেন্ট রয়েছে, যুদ্ধ কোন জায়গায় যাচ্ছে, অয়েল প্রাইস যেভাবে শুট আপ করছে, তাতে বর্তমানে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, সেই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে ডিসকাশন করব। বাট সবার আগে আজকের ডেটের মার্কেটটা নিয়ে, আজকের মার্কেট মোটামুটি ভাবে 2% কাছাকাছি ফল করলো। যেহেতু আগের দিন আমাদের মার্কেট বন্ধ ছিল, তো গ্লোবাল মার্কেটের পার্সপেক্টিভ থেকে তার আগের দিন গ্লোবাল মার্কেটও ভালো রকমের একটা ফল হয়েছিল এবং সেই কারণে আমরা সেন্সেক্স, নিফটি, ব্যাংক নিফটি, এর সাথে মিড ক্যাপ নিফটি, স্মল ক্যাপ নিফটি সমস্ত ফ্রন্টেই ভালো রকমের একটা সেল অফ আজকের ডেটে দেখতে পেলাম। এবং যেহেতু এরকম বড় পরিমাণে সেল অফ হয়েছে, তাই ভিক্স কে আমরা প্রায় 27 এর কাছাকাছি বেড়ে যেতে দেখলাম, যেটা কোভিড এর ফলের পর মাত্র 3বার বা 4বার হয়েছে। তো সেই রকম একটা জায়গায় ভিক্স চলে যাচ্ছে, অর্থাৎ এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেটের জন্য বেশ ভালো রকমের একটা আতঙ্কের বা ভয়ের একটা পরিবেশ রয়েছে এবং অপশনের যে প্রাইস এবং আমাদের যে ইন্ডিয়া ভিক্স সেটা সেই কথাই বলছে। এছাড়া আমরা ইউএসডি আইএনআরকে এখানে 95 ক্রস করে নিয়ার অ্যাবাউট 96 এর কাছাকাছি যেতে দেখছি। এই মুহূর্তে ওটা 95 ট্রেড হচ্ছে, বাট একটা সময় ওটা 95 ক্রস করে গিয়েছিল। তো সেই জায়গা থেকে যদি আমরা দেখি, ইউএসডি আইএনআর অর্থাৎ কারেন্সির মধ্যে ভয়ানক রকমের একটা প্রেসার রয়েছে এবং এই প্রেসারটার মেইন কারণ হচ্ছে অয়েল প্রাইসেস। এছাড়া যেহেতু প্রত্যেকটা মার্কেটের মধ্যে এরকম একটা ফলের প্যাটার্ন দেখাচ্ছে বা গ্লোবালি পুরো পরিস্থিতিটা অনেকটা ভয়ঙ্কর কোনো জায়গায় রয়েছে, তাই বিটকয়েনও এক্ষেত্রে ফল করছে এবং ইউএস এর বন্ড যেটা রয়েছে সেটাও ডাম্প করছে আস্তে আস্তে। এরপরে আমরা যেটা দেখবো, গ্লোবাল ফিউচার্স এই মুহূর্তে কোন জায়গায় রয়েছে। তো সেক্ষেত্রে যদি আমরা দেখি, ডাউ জোন্স, এসএনপি, ন্যাসড্যাক অর্থাৎ ইউএস এর যে ফিউচার সেগুলো প্রায় 0.5% করে ডাউন। এছাড়া ইউরোপিয়ান মার্কেটও প্রায় 1% 1.5% করে ডাউন। এশিয়ান মার্কেটও মোটামুটি এই মুহূর্তে ফিউচার পার্সপেক্টিভ থেকে ফ্ল্যাট ট্রেড হচ্ছে। এরপরে আমরা যদি যাই আজকে ডেটে আমাদের মার্কেটের ক্ষেত্রে, যে ব্রডার মার্কেট পার্সপেক্টিভ থেকে যদি দেখার চেষ্টা করি অ্যাডভান্স এবং ডিক্লাইন রেশিও, তো সেই ক্ষেত্রে 1:2 অলমোস্ট 5-6 এর কাছাকাছি রয়েছে অ্যাডভান্স ইস টু ডিক্লাইন। এবং এই ক্ষেত্রে কিছু শেয়ার রয়েছে যেগুলো আজকে ডেটে ভালো রকম বেড়েছে, ফর এক্সাম্পল এইচইজি, ওয়ান সোর্স, গ্রাফাইট বা আপার ইন্ডাস্ট্রিজ, এই সমস্ত যে শেয়ারগুলো রয়েছে সেগুলো বেড়েছে। আর ফলিং যেহেতু মার্কেট, সেহেতু প্রচুর শেয়ার রয়েছে যেগুলো ভয়ঙ্কর ভাবে ফল করছে। তার মধ্যে আজকের ডেটে এআইএল এর, গডফ্রে ফিলি, ভেন্ডি, অ্যালকাইল অ্যামাইন এবং কনক ইন্ডাস্ট্রিজ, এই সমস্ত শেয়ার গুলো বেশ ভালো রকমের আজকের ডেটে আমরা পতন দেখেছি। যদি আজকের ডেটে আমরা ওভারঅল নিফটি ফিফটির কথা বলি, তাহলে যেটা দেখতে পাচ্ছি যে এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক অর্থাৎ ফাইন্যান্সিয়াল সেক্টরটা ইনক্লুডিং এসবিআই, শ্রীরাম ফাইন্যান্স, বাজাজ ফাইন্যান্স, পুরো সেক্টরটার মধ্যে আমরা ভালো রকমের আজকে ডেটে প্রেসার দেখলাম। একইভাবে রিলায়েন্সের মধ্যেও বেশ বড় রকমের একটা সেল অফ হতে দেখলাম। সিমিলারলি আমরা যদি দেখি মানে অটো স্পেসটার মধ্যে বা এলএনটি এবং তার সাথে এশিয়ান পেইন্টস, টাইটেন, প্রত্যেকটা যে শেয়ার রয়েছে সমস্ত কিছুই বেশ ভালো রকমের পতন হয়েছে। একমাত্র আজকে ডেটে ওএনজিসির মতো শেয়ার 4%-এর উপর বেড়েছে, যেহেতু ওএনজিসি অয়েল এক্সট্রাক্ট করে। তো সেই কারণে ওএনজিসির জন্য এই বিষয়টা একটু পজিটিভ, অয়েল প্রাইস বাড়াটা। তো সেই কারণে ওএনজিসির মধ্যে আমরা কিন্তু 4%-এর কাছাকাছি আজকের ডেটে একটা বৃদ্ধি দেখতে পেলাম। সেক্টর স্পেসিফিক যদি কথা বলি, পুরো মার্কেটে যেহেতু ডাউন, সেহেতু প্রত্যেকটা সেক্টরের মধ্যেই আমরা বেশ ভালো রকমের একটা পতন দেখতে পাচ্ছি। এর মধ্যে এলএনজি প্রাইস বেড়ে যাওয়া বা তার সাথে যোগাযোগ ব্যবস্থা ইত্যাদিগুলোর যে কস্ট সেটাও বাড়তে চলেছে। তাই সেই কারণে হোটেল, রেস্টুরেন্ট, ট্যুরিজম এর মধ্যে আজকের ডেটে কিন্তু বেশ ভালো রকমের একটা শর্ট বিল্ড আপ দেখেছি। এছাড়া কেমিক্যালস, পেট্রোলিয়াম থেকে শুরু করে অলমোস্ট অল দ্য সেক্টর, যত সেক্টর রয়েছে সমস্ত সেক্টরের মধ্যেই একটা বেয়ারিশ ট্রেন্ড এবং তথাপি যেটা বলা যায় যে ভালো রকমের একটা শর্ট বিল্ড আপ হয়েছে। এরপরে আমরা যদি কমোডিটি মার্কেটের দিকে তাকাই, গতকাল রাশিয়ার উপর একটা ভালো রকমের আক্রমণ করেছিল ইউক্রেন এবং সেখানে রাশিয়ার যে তেলের ভান্ডারটা রয়েছে সেখানে বড় রকমের একটা মিসাইল হানা হয়েছে এবং তার প্রভাবে আজকে ডেটে কিন্তু গ্লোবাল যে ক্রুড প্রাইস রয়েছে সেটা 105-এর উপর উঠে গেল।
এবং বর্তমান সময় ওটা 104 টাকা 98 পয়সা এরকম একটা ডলার এই প্রাইসে, অর্থাৎ $104.98 এরকম একটা প্রাইসের মধ্যে ট্রেড হচ্ছে। এবং যদি আমরা দেখি ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস, এই দুটোর পরিমাণ কিন্তু ভালো রকমের শুট আপ করেছে। একইভাবে দেখতে গেলে গোল্ড সিলভার অলমোস্ট ফ্ল্যাট এবং খুব একটা সিগনিফিকেন্ট মুভমেন্ট আমরা বেস মেটাল এবং তার সাথে প্রিসিয়াস মেটালের মধ্যে দেখতে পাচ্ছি না। এরপরে আমরা যদি নিফটির ক্ষেত্রে ওপেন ইন্টারেস্টের কথা বলি, আজকের ডেটে যেহেতু ভিক্স বেড়েছে সেহেতু একটা বিশাল বড় রেঞ্জের মধ্যে নিফটি গিয়ে পৌঁছালো এবং নিচের দিকে যে সাপোর্টটা তৈরি হয়েছে সেটা 22,500, আর উপরের দিকে যে ক্লোজেস্ট রেজিস্ট্যান্স সেটা 23,000, এবং 23,000 রেজিস্ট্যান্সের পরে পরপর রেজিস্ট্যান্স রয়েছে। অর্থাৎ অপশন চেঞ্জ যদি আমরা দেখি খুব ভালোভাবে, তাহলে যেটা বোঝা যাচ্ছে যে নিফটি কিন্তু 23,000 থেকে 22,500-র মধ্যে আপাতত ট্রেড হওয়া উচিত আগামী মঙ্গলবার অব্দি, অর্থাৎ এক্সপায়ারি অব্দি। যদিও সোমবার দিনের আবার অপশন চেনের বিন্যাসটা দেখে আমি আমার এই যে ভিউটা রয়েছে এটাকে চেঞ্জ করতে পারি, বিকজ যদি অপশন চেঞ্জ বা ডেটার মধ্যে বড় পরিবর্তন হয় মার্কেটের ডিরেকশনেরও পরিবর্তন হবে। বাট এই মুহূর্তে যেটা বোঝা যাচ্ছে 22,500 থেকে 23,000 এই রেঞ্জটার মধ্যে অ্যাকচুয়ালি ট্রেড হওয়া উচিত। এরপরে আমরা গ্লোবাল মার্কেটের দিক থেকে দেখতে গেলে বা জিওপলিটিক্যাল সিচুয়েশনের দিক থেকে দেখতে গেলে মেইনলি কিছু নিউজ রয়েছে যে নিউজগুলো ভীষণ রকম ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে যে এখানে ডোনাল্ড ট্রাম্প তিনি এর আগে বলেছিলেন যে 5 দিনের জন্য তিনি এই যে অ্যাটাকটা করছেন সেটাকে পজ করবেন ডিসকাশনের জন্য। তো সেই জায়গাটাকে তিনি বাড়িয়ে 10 দিনের কাছাকাছি করেছেন এবং ইউএস এবং ইরান একটা নেগোসিয়েশনের জায়গায় আসার চেষ্টা করছে। কি নেগোসিয়েশন দুই তরফের রাখা হয়েছে দুজনের পক্ষেই, সেই বিষয়টা নিয়ে আমি একটু পরে ডিসকাশন করছি। বাট এটা করার একটা চেষ্টা চলছে, যে কারণে তিনি 10 দিনের উপর তার যে অ্যাটাক সেটাকে তিনি আপাত দৃষ্টিতে দেখতে গেলে এক্সটেন্ড করেছেন, কিন্তু নেগোসিয়েশন আদৌ আসবে নাকি আসবে না সেটা ভবিষ্যতে বলবে। এনিওয়েজ, এটা ছাড়াও ইসরায়েল এক্ষেত্রে বড় রকমের টার্গেট করছে ইরানকে এবং রীতিমতো ইরানের প্রচুর ব্যালিস্টিক মিসাইল দিয়ে আঘাত হানা হচ্ছে। এছাড়া যেটা আজকের ডেটে সব থেকে বড় নিউজ সেটা হচ্ছে জেফারিস এইচডিএফসি ব্যাংকের যে স্টেকটা ছিল জাপানে বা এক্স জাপানের, মানে এশিয়ার সব থেকে বড় একটা মানে কি বলবো একটা অর্গানাইজেশন যারা ইনভেস্টমেন্ট করে, তো সেই জেফারিস অ্যাকচুয়ালি এইচডিএফসি ব্যাংকের যে স্টেকটা ছিল সেটা পুরোপুরিভাবে ডাম্প করেছে এবং এক্ষেত্রে এইচডিএফসি ব্যাংকের মধ্যে বেশ ভালো রকমের একটা ইস্যু দেখা দিচ্ছে। কারণ এর আগে অতনু চক্রবর্তী পুরোপুরিভাবে মানে রেজিগনেশন দেওয়া বা এইচডিএফসি ব্যাংকের মধ্যে একটা ফিসি ব্যাপার যে চলছে সেই ব্যাপারটা পুরো বোঝা যাচ্ছে আপাত দৃষ্টিতে দেখতে গেলে। কারণ একের পর এক যাদের খুব ভালো কর্পোরেট গভর্নেন্স ছিল তারা কিন্তু রীতিমতো রেজিগনেশন দিচ্ছেন বা নিজেদের স্টেক ডাউন করে বেরিয়ে যাচ্ছেন। তো এই সিনারিওটা যদি চলতে থাকে এইচডিএফসি ব্যাংকের মধ্যে আরো ডাউন সাইড আমরা ফিউচারে দেখলেও দেখতে পেতে পারি। তো এই নিউজগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এরপরে আমি যে বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করব সেটা হচ্ছে আজকের ডেটে এই ইউএস এবং ইরান দুই পক্ষই মোটামুটি ভাবে দেখতে গেলে একটা নেগোসিয়েশনে আসার চেষ্টা করছে। সেক্ষেত্রে ইউএস এর তরফ থেকে কি কি ডিমান্ড গুলো রাখা হয়েছে, আলজেরিয়া নামে যে সংবাদ এজেন্সিটা রয়েছে তাদের কথা অনুযায়ী ইউএস এর কাছে ইউএস আপাতত এই বিষয়গুলো বা এই ডিমান্ড গুলো রাখতে চলেছে। একটা হচ্ছে যে ইরানের যে নিউক্লিয়ার ফেসিলিটিস রয়েছে সেগুলো সমস্ত কিছু ডিসম্যান্টেল করতে হবে বা ধ্বংস করতে হবে। এছাড়া হচ্ছে যে পরবর্তীকালে তারা কোনো রকম নিউক্লিয়ার ওয়েপন বিল্ড করবে না এরকম ইরানকে প্রমিস করতে হবে চুক্তির মধ্যে। এছাড়া হচ্ছে তাদের কাছে যে ব্যালিস্টিক মিসাইল থাকবে সেটাও লিমিটেড নাম্বার থাকবে, অর্থাৎ ইরান যাতে পরবর্তীকালে অস্ত্র শস্ত্র বেশি মজুদ না করতে পারে, এবং স্ট্রেট অফ হরমুজকে রিওপেন করতে হবে। এছাড়া রয়েছে যে ওখানে যে সমস্ত রিজিয়নাল অ্যালাইজ রয়েছে, অর্থাৎ যে সমস্ত ছোটখাটো আতঙ্কবাদী গোষ্ঠীগুলো রয়েছে যেগুলোকে ইরান ইন্ধন দেয়, সেই বিষয়গুলোকে ইউএস এর তরফ থেকে বলা হচ্ছে যে তোমাকে এদেরকে সাপোর্ট করাটা থেকে বিরত থাকতে হবে। তো এই 5টা আপাত দৃষ্টিতে ইউএস এর তরফ থেকে রাখা হয়েছে বার্তা। উল্টো দিক থেকে দেখতে গেলে ইরানের যে ডিমান্ড রয়েছে এক্ষেত্রে 1 নাম্বার হচ্ছে
যে ইউএস যেভাবে অ্যাগ্রেশন করে এবং তাদের যে লিডারকে অ্যাসাসিনেশন করেছে বা খুন করেছে, সেই বিষয়টা যেন ইউএস কে কমপ্লিটলি স্টপ করতে হবে। অর্থাৎ ফিউচারে কোনোদিন ইউএস এই জাতীয় কোনো কাজ ইরানের উপর করবে না, এরকম একটা চুক্তিতে স্বাক্ষর করতে হবে ইউএস কে। সেকেন্ড যে বিষয়টা, যে পরবর্তীকালে কোনোদিন ইউএস ইরানের উপর কোনো রকম অ্যাটাক করতে পারবে না, তা কমপ্লিটলি গ্যারেন্টি চাই এবং সেই বিষয়টা বা চুক্তিপত্রে নিতে হবে। থার্ড হচ্ছে, ওয়ারের জন্য যা ড্যামেজ হয়েছে সেই হিসাবে একটা বড় রকমের ক্ষতিপূরণ ইউএস কে পে করতে হবে। ফোর্থ যে যুক্তিটা রাখা হয়েছে বা ফোর্থ যে বিষয়টা রাখা হয়েছে সেটা হচ্ছে যে যে সমস্ত রেজিস্ট্যান্স গ্রুপ গুলোকে ইউএস ফান্ডিং করে বা ইরানের মধ্যে যুদ্ধ করার জন্য ইন্ধন যোগায়, সেই সমস্ত জায়গাগুলোকে ইউএস কে বন্ধ করতে হবে। আর ফিফথ হচ্ছে, স্ট্রেট অফ হরমুজের উপর ইউএস যে আধিপত্য পেতে চাইছে সেই জিনিসটা পেতে চাইলে তারা দেবে না, এবং সেই ক্ষেত্রে স্ট্রেট অফ হরমুজের যে সোভারেনিটিটা ছিল সেই বিষয়টা কিন্তু বজায় রাখতে হবে। তো এই দুটো সম্পূর্ণ, একজন উত্তর মেরুতে থাকলে আরেকজন দক্ষিণ মেরুতে রয়েছে, এবং এই দুটো নিয়েই কিন্তু এই মুহূর্তে বাদানুবাদ চলছে বা ডিসকাশনের পয়েন্ট হিসেবে উঠে আসছে। দেখা যাক আগামী 10 দিনের মধ্যে কিছু হয় কিনা। যদি বিষয়টা না হয়, অয়েল প্রাইস শুট আপ করে, তাহলে আমাদের জন্য, অর্থাৎ যারা আমরা নর্মাল ইনভেস্টার রয়েছি এবং তার সাথে সাথে আমাদের পুরো দেশের জন্য পুরো বিষয়টাই রীতিমতো একটা খারাপ সিচুয়েশনে যাবে এবং যেতে চলেছে বলেই মনে হয়। তার কারণ হচ্ছে যে আমাদের প্রাইম মিনিস্টার তিনি অল পার্টি মিটিং করেছেন অলরেডি এবং সিএম দের সাথেও মিটিং করছেন। সমস্ত কিছুতে যেটা বোঝা যাচ্ছে যে অয়েল প্রাইস শুট আপ করলে সিচুয়েশনটা খুব একটা ভালো জায়গায় যাবে না, এবং এটা ইন্ডিয়ার জন্য, ইন্ডিয়ার শেয়ার মার্কেটের জন্য, ইন্ডিয়ার ইকোনমির জন্য, সমস্ত কিছুর জন্য যথেষ্ট রকমের একটা ক্ষতিকারক জায়গায় যেতে চলেছে। তো এই হচ্ছে এই মুহূর্তে টোটাল পরিস্থিতি, এবং এক্ষেত্রে যেটা দেখার, ইন্ডিয়ান গভর্নমেন্ট নিজেদের যে ডিউটি নেওয়া হয় অ্যাকচুয়ালি তেলের আমদানির উপর, সেই ডিউটিটা এই মুহূর্তে 10 টাকা পার লিটার হিসাবে ছেড়ে দিচ্ছে, অর্থাৎ ট্যাক্স সেটা ছাড়া হয়েছে যাতে করে অয়েল প্রাইসের দাম মোটামুটি ভাবে ইন্ডিয়াতে স্টেবল থাকে। বাট যেহেতু শর্টেজ রয়েছে সেহেতু পরবর্তীকালে প্রাইস আরো ফ্ল্যাকচুয়েট করতে পারে বলেই পেট্রোলিয়াম মিনিস্টার সেটা জানিয়েছেন। দেখা যাক আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যায়, তবে বিষয়টা যে খুব একটা ভালোর দিকে যাচ্ছে না এটা আমরা প্রত্যেকেই অনুভব করতে পারছি। তো এনিওয়েজ, সিচুয়েশন যেদিকে যাবে সেই মতো মার্কেটের মধ্যে বিন্যাস তৈরি হবে। আপাত দৃষ্টিতে মার্কেট ভীষণ ফিয়ারফুল একটা কন্ডিশনের মধ্যে রয়েছে। সামনে উইকেন্ড, দেখা যাক উইকেন্ডের মধ্যে কোনো পজিটিভ বা নেগেটিভ যেমন নিউজ আসবে সেই অনুযায়ী সোমবার দিন মার্কেট রিঅ্যাক্ট করবে। এই মুহূর্তে মার্কেটের মধ্যে, অর্থাৎ গ্লোবাল মার্কেটের মধ্যে ভালো রকমের একটা নেগেটিভিটি বিরাজ করছে। আজকের ভিডিওটা কারের থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গায় স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।